করোনার ক্ষতি কাটিয়ে উঠতে বাড়তি অর্থের যোগান নিশ্চিতে কাজ শুরু করেছে সরকার। পরিকল্পনামন্ত্রী এম মান্নান জানিয়েছেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির অব্যবহৃত অর্থ করোনা সংক্রান্ত ব্যয় মেটাতে ব্যবহার করা হবে। এছাড়া বিশ্বব্যাংক সহ 6 আন্তর্জাতিক সংস্থার কাছে $240 কোটি প্রস্তাব পাঠানো হয়েছে। করোনার প্রভাব মোকাবিলায় প্রায় 1 লাখ কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছে সরকার, যার মধ্যে আছে দুস্থদের জন্য জরুরি খাদ্য, নগদ অর্থ থেকে শুরু করে শিল্প ও বাণিজ্যে কম সুদে ঋণ। তবে দুশ্চিন্তাও আছে, ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে যাওয়ায় কমবে সরকারের রাজস্ব আয়। অর্থবছর শেষে যা লক্ষ্যমাত্রা থেকে প্রায় 1 লাখ কোটি টাকা কম হবে বলে আশঙ্কা করছে গবেষণা সংস্থাগুলো। তাই বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির অর্থ শ্রমজীবী মানুষের কল্যাণে খরচের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজস্ব যেটা আমরা সংগ্রহ করছি যাই হোক সেটাকে আরো বাড়াতে হবে। এছাড়া আমরা আমাদের যে সেন্ট্রাল ব্যাংক আছে সেখানে আমরা কিছু ব্যবস্থা আছে, যে সিআরআর বলে, রেপো বলে কিছু মেকানিজম আছে, এইগুলোর মাধ্যমে আমরা তারল্য পরিমাণ বিভিন্ন ব্যাংকের কাছে যে বাড়াতে পারি। এদিকে অর্থের বাড়তি চাহিদা মেটাতে বিশ্বব্যাংকের কাছে $75 কোটি, এশীয় উন্নয়ন ব্যাংকের কাছে $50 কোটি প্রস্তাব পাঠিয়েছে সরকার। $75 কোটি আশা করা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছে। $25 কোটি ঋণ প্রস্তাব দেয়া হয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকে। এছাড়া ইসলামী উন্নয়ন ব্যাংক ও তাদের আরেক সহযোগী প্রতিষ্ঠান ITFCর কাছে $15 কোটি প্রত্যাশা করা হচ্ছে। এই আমাদের অর্থ মন্ত্রণালয় সেটা ঢাকায় এই সকল সংস্থা যারা প্রধানরা আছেন বা অফিসগুলো আছে তার সঙ্গে যোগাযোগ করেছেন, প্রাথমিকভাবে হিসাব নিকাশ করে একটা তারা দাবি করেছেন বা ডিমান্ড প্লেস করেছেন যে আমাদের এত টাকা লাগবে। সরকারের সব উদ্যোগকে ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশের উপর এই করোনার প্রতিঘাতটা অত্যন্ত ব্যাপক, সেই জন্য এবং বাংলাদেশের যে পূর্বের ডেট পেমেন্ট রেকর্ড বা ডেট সার্ভিসিং রেকর্ড সেটা অত্যন্ত স্যাটিসফ্যাক্টরি। এই দুটোকে মিলিয়ে বাংলাদেশ এই আমাদের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের কাছে যতটা সম্ভব কনসেশনাল রেটে এবং কনসেশনাল টার্মসে এই সহযোগিতাটা নিতে পারে ততই আমাদের জন্য ভালো। করোনা পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে জরুরি সহায়তা হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রকল্পে $10 কোটি ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার প্রাদুর্ভাব এবং অর্থনৈতিক সংকট নিয়ে জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশ্ব ব্যাংক গ্রুপের IFC সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ মাসরুর রিয়াজ। আমরা কথা বলবো তার সাথে। জনাব মাসরুর রিয়াজ, আপনাকে স্বাগত আমাদের সংবাদে। প্রথমে আপনার কাছে আমি একটু জানতে চাই যে আমরা প্রতিবেদনে দেখছিলাম যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির অব্যবহৃত অর্থ করোনা সংক্রান্ত ব্যয় মেটাতে ব্যবহার করা হবে বলছে সরকার। আসলে পরবর্তীতে উন্নয়ন প্রকল্পগুলোতে কি ধরনের প্রভাব পড়তে পারে, কি মনে হয় আপনার? ধন্যবাদ। আসলে এইটা উন্নয়ন প্রকল্প থেকে রিসোর্স রিঅ্যালোকেশন করা অত্যন্ত একটা ফিজিবল বা অবশ্যম্ভাবী একটা স্টেপ। কারণ এই করোনার যে হেলথ এবং ইকোনমিক শক সেটার জন্য যে ব্যয় সরকারের হবে, আপনারা জানেন কদিন আগে একটা স্টিমুলাস প্যাকেজ দিয়েছে সরকার, সেই প্রায় 73,000 কোটি টাকা, এবং সোশ্যাল সেফটি নেট যেটা সাপোর্ট দিচ্ছে সেটা ধরলে আরো প্রায় 20,000 কোটি টাকার মতো। এই ব্যাপক সহায়তা প্যাকেজে ফাইন্যান্সিংটা কোথা থেকে আসবে? তো সরকারের হাতে 3-4টে অপশন আছে। এর মধ্যে একেবারে প্রথম দিককার অপশনটাই হলো তার যে উন্নয়ন ব্যয়, উন্নয়ন প্রকল্পগুলো, তার মধ্যে যেগুলো নন ক্রিটিক্যাল বা অত্যন্ত জরুরি নয় বা সময়ের দিক থেকেও জরুরি নয়, সেগুলোকে পিছিয়ে দিয়ে বা বন্ধ করে দিয়ে এই মুহূর্তে যেগুলো শুরু হয়নি সেগুলো শুরু হওয়াটা পিছিয়ে দিয়ে, বা যেগুলো বাস্তবায়নে এখন ক্রিটিক্যাল পর্যায়ে নেই, বাস্তবায়নটা স্থগিত করে সেই রিসোর্স গুলোকে রিঅ্যালোকেট করতে হবে এই করোনার হেলথ এবং অর্থনৈতিক যে শকটা সেটার ফাইন্যান্স। তো এর ফলে উন্নয়ন প্রকল্পে যে প্রভাব পড়বে, আমার মনে করি যদি এই রিসোর্স রিঅ্যালোকেশনের সময় কোন প্রকল্প থেকে এই ফান্ডটা ডাইভার্ট করা হবে সেটা যদি খুব কেয়ারফুলি সিলেক্ট করা হয়, তাহলে আমি মনে করি না যে ডেভেলপমেন্টের উপর কোনো ইম্প্যাক্ট করবে। সে কারণে আমি বলছি যেগুলো ক্রিটিক্যাল প্রকল্প, যেমন জনস্বাস্থ্যের জন্য, ইনফ্রাস্ট্রাকচারের জন্য বা গভর্নেন্সের জন্য, সেগুলোতে হাত না দিয়ে যেগুলো পরে শুরু হলে চলবে, যেগুলো একেবারে শুরু না হলে চলবে, সেগুলো থেকেই যাতে রিসোর্সটা ডাইভার্ট করা হয়।
বাঁশরিয়া, যে আমাদের কিন্তু অনেকগুলো প্রকল্প আছে যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি না হলেই নয়, অনেক উন্নয়ন প্রকল্প, সড়ক উন্নয়নের প্রকল্প রয়েছে। তো দেখা যাচ্ছে যে এই প্রকল্পগুলো যদি সময় মতো শেষ না হয়, তো সময় মতো শেষ হওয়ার ব্যাপারে একটি অনিশ্চয়তা দেখা দেবে এবং দেখা দিয়েছেও বলা চলে। এবং প্রকল্প সময় বাড়লে কিন্তু ব্যয়ও বাড়বে। তো করোনা পরবর্তী অর্থনীতিতে এই বিষয়ে আসলে কি করণীয় আছে বলে মনে করছেন? এটি একটি চমৎকার প্রশ্ন আপনি করেছেন, কারণ আমরা আমাদের দেশে উন্নয়ন প্রকল্পগুলোর ব্যাপারে অলরেডি একটা অবজারভেশন আছে বিভিন্ন দেশে এবং বিদেশের অবজারভে যারা অ্যানালিস্ট বা এক্সপার্ট তাদের থেকে, যে আমাদের উন্নয়ন প্রকল্পগুলোর ব্যয় অনেক বেশি এবং কম্পারেটিভলি একই ধরনের উন্নয়ন প্রকল্পের ব্যয় আমাদের সিমিলার যা ইকোনমি এশিয়াতে বা অন্যান্য দেশে তার তুলনায় বেশি। যেমন পার কিলোমিটার রোড বা ব্রিজ বানানোর যে ব্যয়, তো এখন উন্নয়ন প্রকল্প যদি দীর্ঘায়িত হয় তাতে ব্যয় বাড়বে, এটাই স্বাভাবিক। সেই জন্যই আমি বারবার এমফেসাইজ করতে চাচ্ছি যে প্রকল্প যখন এই ডাইভার্ট করা হবে ফান্ডিং, তখন প্রকল্প সিলেকশনটা অত্যন্ত কেয়ারফুলি এবং স্ট্র্যাটেজিক্যালি করতে হবে। এমন প্রকল্পে হাত দেওয়া যাবে না টাকা ডাইভার্ট করার জন্য বা ফান্ড ডাইভার্ট করার জন্য, যেটা দেরি হলে বা যেটা বন্ধ হলে এক দেশের অর্থনীতি বা সামাজিক যে নিরাপত্তা যে প্রকল্পগুলো আছে বা জনস্বাস্থ্যের যে প্রকল্পগুলো আছে সেগুলোর কোনো ক্ষতি হয়। দ্বিতীয়ত হচ্ছে এমন কোনো প্রকল্প হাত দেওয়া যাবে না যেটা হয়তো একটা এমন ইমপ্লিমেন্টেশনের এমন স্টেজে আছে যেটাকে এখন বন্ধ করলে শুধু ব্যয়ই না, প্রকল্পের যে বাস্তবায়নের কোয়ালিটি এবং সমস্যা সেগুলো বেড়ে যাবে। সুতরাং এই সবকিছু ভিত্তি করে আপনার এই উন্নয়ন প্রকল্প রিসোর্স রিঅ্যালোকেট করতে হবে এবং সেটার জন্য সবথেকে ভালো হবে যে প্রাথমিক অপশন হিসেবে যে প্রকল্পগুলো এখনো শুরু হয়নি, হয়তো বাস্তবায়নের জন্য অ্যাপ্রুভাল হয়েছে, সরকারের বাজেট অ্যালোকেশন হয়েছে, এখনো শুরু হয়নি, তার মধ্যে থেকে যেগুলো শুরু পরে হলে 2 বছর বা 3 বছর পরে হলে দেশের এমন কোনো ক্ষতি হবে না, সেগুলোকেই প্রায়োরিটাইজ করতে হবে। কিন্তু উন্নয়ন ব্যয়ের যে রিসোর্স রিলোকেশন উন্নয়ন প্রকল্প বা উন্নয়ন ব্যয় কমানো, শুধু সেটাই কিন্তু গভর্নমেন্টের একমাত্র অপশন না এই স্টিমুলাস প্যাকেজ বা টোটাল স্পেন্ডিংটা ফাইন্যান্স করার জন্য। সরকার যেটা করতে পারে, আপনারা জানেন পৃথিবীর বিভিন্ন দেশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টনার বা যারা উন্নয়ন সহযোগী সংস্থা আছে তাদের কাছে সহায়তা চাচ্ছে। IMF এই ধরনের সংকটের ক্ষেত্রে সবসময় একটা বড় ভূমিকা পালন করে থাকে। প্রায় 100টার উপর দেশ ওভার IMF এর কাছে সহায়তা চেয়েছে এবং IMF তাদের এমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট উইন্ডোর আন্ডারে প্রায় $50 বিলিয়ন 0% ইন্টারেস্টে আপনার যারা লো ইনকাম কান্ট্রি বা হাইলি এফেক্টেড লো ইনকাম কান্ট্রি তাদের জন্য অ্যাভেলেবল। আরেকটি বিষয় রয়েছে, আমাদের বর্তমানে যে অর্থনৈতিক সংকট চলছে, আমাদের ব্যবসা বাণিজ্য অ্যাকচুয়ালি স্থবির হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আসলে সরকারের কোন কোন দিকে নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন? ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে পৃথিবী জুড়ে এবং বাংলাদেশেও, এবং আমাদের জন্য এটার এফেক্টটা অনেক বেশি নেগেটিভ বা এটার যে সুদূর প্রসারী হয়তো একটা প্রভাব পড়বে, কারণ আমাদের ইকোনমি আপনারা জানেন এটা প্রাইভেট সেক্টর লেড ইকোনমি। এখানে জব ক্রিয়েশন, ইনভেস্টমেন্ট, রেভিনিউ এর বেশিরভাগই প্রাইভেট সেক্টর থেকে আসে। তো এখন এটা একটি আনপ্রেসিডেন্টেড সংকট যেখানে সাপ্লাই এবং ডিমান্ড দুই দিক থেকেই প্রাইভেট সেক্টর ক্ষতিগ্রস্ত হবে। তো এটার কয়েকটা ফেজে এই সহায়তাটা দিতে হবে। ইমিডিয়েট বা শর্ট টার্মে, যেটা ইমিডিয়েট টার্মে প্রাইভেট সেক্টরের প্রয়োজন, এই যে 2 মাস বা 3 মাস যদি বন্ধ থাকে, তাদের রেভিনিউ প্রোডাকশন সব বন্ধ হয়ে যাচ্ছে, সেলস বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে তারা কিভাবে চলবে? বিশেষ করে স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ যাদের যারা অতটা ক্যাশ। তো এখানে আপনার এই যে আর্জেন্ট স্টিমুলাস প্যাকেজ যেটা দেওয়া হয়েছে, আপনারা জানেন যেমন 5,000 কোটি টাকা BGME কে দেওয়া হয়েছে, 20,000 কোটি টাকা SMEর জন্য বরাদ্দ করা হয়েছে, 30,000 কোটি লার্জ এবং সার্ভিস সেক্টরের জন্য। তো এই অ্যালোকেশন গুলো খুব দ্রুত আগামী কয়েক সপ্তাহের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট যারা টার্গেট বা যারা যথাযথভাবে এই টাকাটা বা সহায়তাটা প্রয়োজন এবং পাওয়ার যোগ্য তাদেরকে সিলেক্ট করে তাদেরকে পৌঁছে দিতে হবে, তারা এই সময়টায় তাদের যে অর্থাৎ সরকার যেই পদক্ষেপগুলো নিয়েছে সেগুলোই দ্রুত বাস্তবায়ন করতে হবে। আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জনাব রিয়াজ।